तरणीं भवसागरतोषकरे प्रणमामि परां जननीं जगतां प्रणमामि परां जननीं जगतां। हेडमास्टर महाराज श्री माয়ের মানবী দিক এই দিকটাতে চলে এসেছেন জীবনের অংশে। আমিও সেই অংশটাতেই আলোচনাতে চলে আসছি। আমার প্রধান তথ্যসূত্র আসবে স্বামী চেতনানন্দজির যে বই রয়েছে সেইটি। আমি একটি ছোট গল্প দিয়ে ঘটনা দিয়ে মায়ের এই দিকটা প্রথমে একটু তুলে ধরতে চাইব। এখনকার মতোই কলকাতা শহরে বড়দিনের বেশ বড় বড় উৎসব হতো। ইংরেজরা তখনও আছে শহরে। 1910 সালের পরের ঘটনা। প্রথম বিশ্বযুদ্ধে ইংরেজরা জয়ী হয়েছে, সেটা নিয়ে তারা একটু খুশির মেজাজে আছে। তার উপরে বড়দিনে গড়ের মাঠে অনুষ্ঠান, হইচই, সার্কাস তার ব্যবস্থা হচ্ছে। মা তখন থাকেন বাগবাজারে, যেটাকে উদ্বোধন মায়ের বাড়ি বলে জানি। সেখানে মায়ের এক ভক্ত, তার নাম ললিত মোহন চ্যাটার্জি, ললিত চাটুর্যে, তাকে মায়ের ভাইপো ভাইজিরা গিয়ে ধরল যে আমাদের একটু সার্কাস দেখাতে নিয়ে যেতে হবে। ললিত চাটুর্যের একটা ডাক নাম ছিল, তাকে লোকে কাইজার বলে ডাকত। কাইজার হচ্ছেন জার্মানির যে সম্রাট, তাকে কাইজার বলা হয়। আর ললিত চাটুর্যের বেশ একটা ঝোলা নোট ছিল তখনকার দিনে, এই জন্য তার এই ডাক নাম। তো ললিতবাবু বেশ উদার স্বভাবের, তার একটা গাড়ি ছিল, মোটর গাড়ি। এটাও একটা কারণ যে ভাইপো ভাইজিরা ললিতবাবুকে অনুরোধ করেছে। তিনি একটা শর্ত দিলেন, তোরা যদি মাকে রাজি করাতে পারিস তাহলে ভেবে দেখব। ইচ্ছে তার যে মা যদি যান তার মোটর গাড়িতে করে নিয়ে যাবেন গড়ের মাঠে সার্কাস দেখতে। বাগবাজার থেকে গড়ের মাঠ ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে যেটা অবস্থিত বেশ খানিকটা দূরে। কিন্তু শরৎ মহারাজের কাছে প্রস্তাব নিয়ে যাওয়া হলো, কারণ মহারাজ তো সেই বাড়িতেই থাকেন, তার অনুমতি থাকা একান্ত আবশ্যক। মায়ের দেখভাল তিনি করেন, সঙ্গে সহযোগীরা আছে, কিন্তু এই ব্যাপারে অনুমতি তার চাই। অনেকটা আজকের দিনে প্রেসিডেন্ট মহারাজের পিএর মতো তার অবস্থানটা। তিনি ললিতবাবুকে সাবধান করে দিয়ে বললেন যে দেখো, ভীষণ ভিড়, কিন্তু মায়ের পায়ে আবার বাত আছে, হাঁটাবে না কিন্তু মাকে একদম। তো ললিতবাবু তো রাজি হলেন। মায়ের কাছে যখন প্রস্তাব নিয়ে যাওয়া হলো, ভাইপো ভাইজিরা তো আনন্দে মেতে উঠেছে। তাদের সঙ্গে যোগীন মায়ের এক ভাইপো, এমনি নাম কার্তিক, পরে মিশনে সাধু হয়েছিলেন, নাম হয়েছিল স্বামী নির্লেপানন্দ। তিনিও স্বামীর আছেন, সেও ছেলে মানুষ। যোগীন মা তার এই নাতির দায়িত্বটা শরৎ মহারাজকে দিয়েছিলেন। শরৎ মহারাজ নানা ঝক্কি পোয়াতে পারতেন। এই কার্তিক শরৎ মহারাজের ঘরেই রাত্রিবেলা ঘুমতো, সঙ্গে সম্পাদক, কিন্তু নানা ধরনের টুকি টাকি দায়িত্ব নেওয়া নানা জনের, এটা তার একটা বিশেষ ক্ষমতা। কার্তিক সহ বাকি যারা বাচ্চারা সবাই তো খুশি, শুধু একটা জায়গায় বাদ সাধল।
মা বললেন যে তিনি মোটর গাড়িতে করে যাবেন না, অতটা দূরত্ব মোটর গাড়ি ছাড়া যাবেন কি করে? কেন মোটর গাড়িতে যাবেন না? তা বিশ্বজননী, যাকে আমরা মহাশক্তির আধার বলে জানি, তার এই যে মানবিক দিকগুলো বেশ সুন্দর করে প্রকাশ পায় এখানে। আগে একবার মা যখন মোটর গাড়িতে চড়েছিলেন তখন গাড়িতে একটা কুকুর চাপা পড়ে গিয়েছিল। তারপর থেকে তিনি মোটর গাড়িতে কিছুতেই চড়তে চান না। ললিতবাবু অনেক করে বোঝালেন সাবধানে গাড়ি চালানো হবে, জায়গাটা অনেক দূর। তো মা কিছুতেই আর রাজি হলেন না। অবশেষে ঘোড়া গাড়িতে করে, এক্কা গাড়িতে করে যাওয়া হলো সার্কাস দেখতে। তো সার্কাসের যারা খুশি লবেরা নানা ধরনের খেলা তারা দেখায়, দর্শকরা মা সহ তারা সকলে খুব আনন্দ করে দেখলেন। এই চিত্রকল্পটা মনে করে দেখুন, চেতনানন্দজি তার বইয়ে লিখছেন বেশ সুন্দর করে। মাও আমাদের মতোই যেন একজন সাধারণ মানুষ হিসেবেই এই আনন্দগুলো, ছোট ছোট আনন্দগুলো লাভ করছেন, হাততালি দিচ্ছেন, বালিকার মতো হাসছেন। সন্ধ্যা হয়ে এল, সার্কাস শেষ হল। গড়ের মাঠ জায়গাটা কিন্তু একদম নির্জন। মোটর গাড়ি আবার নেওয়ার কথা এলো, কিন্তু মা আবার রাজি হলেন না। গড়ের মাঠের যে জায়গায় সার্কাস হচ্ছে সেখান থেকে এসপ্ল্যানেড, মানে এখন যেটাকে শহীদ মিনার বলে, অনেকখানি দূরে। তো কাছাকাছি আর এক্কা গাড়ি পাওয়া গেল না, মা তো মোটর গাড়ি চড়বে না। সেই জন্য হাঁটতে হাঁটতেই মা যোগীন মায়ের কাঁধে ভর দিয়ে হাঁটতে হাঁটতে, তিনি অনুযোগ করলেন না, হাঁটতে হাঁটতে প্রায় গড়ের মাঠের মাঝামাঝি জায়গায় এসে শহীদ মিনারের কাছে একটা এক্কা গাড়ি পাওয়া গেল। তো সকলে উঠে পড়লেন আর বাগবাজারে পৌঁছে গেল গাড়ি কিছুক্ষণ পরে। এত দেরি হলো কেন? শরৎ মহারাজ ঘর বার করছেন। তো শরৎ মহারাজের সঙ্গে আরেকজন সঙ্গে আছেন বৈকুণ্ঠনাথ সান্যাল। শরৎ মহারাজের বন্ধু, আর ঠাকুরকেও দেখেছেন কয়েকবারই। তো কার্তিক দলের মধ্যে একটু আগে আগে আসছে, ছেলে মানুষ তো শরৎ মহারাজের সঙ্গে সেই ভক্ত একটু জেরা করতেই কার্তিক তো সব বলে ফেলল। অর্থাৎ মাকে বেশ কিছুটা হাঁটতে হয়েছে, সার্কাস দেখেছে কত সুন্দর, কিন্তু ঘৃতাহুতি হয়ে গেল, আগুনে ঘি পড়ে গেল। দল আসতেই শরৎ মহারাজ ললিতকে ধরে খুব ধমক লাগালেন। সে বেচারা মাথা নিচু করে সব শুনল। বর্ণনায় বলা হচ্ছে যে শরৎ মহারাজ বাঘের মতো তাকে গর্জন করে ধমক দিলেন। যে শরৎ মহারাজ সাধারণভাবে শান্ত স্বভাবের, নিজের প্রতি অবিচার হলেও চুপ করে থাকেন, ধৈর্য ধরেন, সহ্যশীল, কিন্তু মায়ের কষ্ট হয়েছে বলে তিনি ব্যথিত হয়েছেন, যেন কোথাও সেবার ত্রুটি হয়েছে বলে অনুভব করলেন। এই যে বললাম নানা ধরনের দায়িত্ব তিনি নিজে নিতে পারতেন, সংঘের নানা কাজের পাশাপাশি বই লিখছেন, একটা মহার্ঘ বই রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, তার সঙ্গে মায়ের ভালো। মা কখনো যদি বলা হতো কলকাতায় যাবেন কি না জয়রামবাটি থেকে, তো তিনি শরৎ নেই, তাহলে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। কারণ মা একা নয়, তার পরিবারের অনেক মানুষ হয়েছে, যার মধ্যে অনেকগুলি মেয়ে আছে। এই যে ঝক্কিটা অন্য মহারাজরা যে নিতে পারবেন না বা নিতে চাইবেন না, এটা মা খুব ভালো করে বুঝতেন। তো শরৎ মহারাজের যে কনসার্ন, তার যে চিন্তা, উদ্বেগ, এই ঘটনায় বোঝা যায়। তো মা কিন্তু কিছু বললেন না। শরৎ মহারাজ যখন বকাবকি করছেন, ধীরে ধীরে দোতলা দিয়ে নিজের ঘরে চলে গেলেন। তো ললিতবাবু কিছুটা অপ্রস্তুত হয়ে দোতলায় মায়ের কাছে গেলেন। মা বুঝতে পেরেছেন যে ললিতের কষ্ট হয়েছে বলে, আর ললিতের
এই ধমক খাওয়ার পেছনে তো মায়ের মোটর গাড়ি